কত বড় বুঝা চাপাবো বলতে পারিস? বুঝাটা কমেই ভারী হচ্ছে বাবা। কি বলছো বাবা? ওই নিয়তি ঝড়ের দাপটে একটা ডানা ভাঙা পড়ি অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু ওর সূর্যে বেসুর হয়ে গেছে। তবু তবু সে যে বেঁচে আছে, তাকে যে বেঁচে থাকতে হবে নেই। তুমি নিজেকে শেষ করে দেও না বাবা, আমি তো আছি। আমি যে তোমাদের দুধে ভারী বোঝা মনে করি, তাহলে তো আমাদের নরদের ঠাঁই হবে না বাবা। কৌশিক, আমার স্বপ্ন সাধনা সবই তোমাদের ঘিরেই। তোমাদের নিয়ে তো আমি সুখী হতে চাই বাবা। আর যেতে চাই, সেই সুখ তোমাদের কোনদিন স্পর্শ করবো না। এই সুখ শান্তির মাঝেই আমি তো বুক লুকিয়ে কাঁদলে। ওরে কৌশিক, বড় ভয় হয়নি? ভয়? হ্যাঁ, হবে না। একজন তো অতি সহজে চলে গেছে তোদের তিন ভাইকে নিয়ে। আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম এই কুন্তল, কুন্তল যে সেই স্বপ্ন আমার ভেঙে দিয়েছে। বাবা হয়ে দুটো কড়া কথা বলেছিলাম বলেই সেই আমার উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আজ 8 বছর হয়ে গেল, সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নেই। মনের মাঝে যে অভিমানের মেঘ সঞ্চারিত হয়েছে, এই মেঘটাকে চলে যাবে। সেটা আমাদের কাছে তখন এই পৃথিবীতে যতই ভালোবাসা থাক, বাবা মায়ের শেষ ঝাঁপিয়ে পড়বে। এই চরম সত্যটাকে একদিন যে বুঝতে হবে বাবা, একদিন যে বুঝতে হবে। তোর মতো সহজ ছেলের কাছে যেটা সত্য সেটা না হতে পারে রে বাবা। একদিন কেউ দেবতাকে প্রণাম করে, কেউ আমার মুখ ফিরিয়ে চলে যায় রে বাবা। ওই দেবতার অস্তিত্ব তারা স্বীকার করতে বাবা, কুন্তলকে তুমি ভুল বুঝো না বাবা। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের সবার মুখে সে একদিন হাসি ফুটে তুলবেই। তার উপরে তুই এতখানি বিশ্বাস রাখিস না কৌশিক। যে তুচ্ছ কথায় বাড়ি ছেড়ে চলে যাই না কৌশিক, না। মা, পড়াশোনায় ফাঁকি দিত বলে তোর বাবা 2-4 কথা বলেছিল, তাই সে আজ বাড়ি ছেড়ে চলে গেছে। বুঝতে পারবে না। হ্যাঁ, সে শুধু অনুতপ্ত হবে না, আমাদের সবাই মুখে সে ঝাঁপিয়ে পড়বে। আর তোমাকে সেই দিন তোর মতো করবো তোর অবদ্ধ ছেলের আমি। মা গো, গঙ্গা জলকে যেমন কেটে 2 ভাগ করা যায় না, তেমনি মাতৃর সঙ্গে যে ভাগ করা যায় না মা। কৌশিক কুন্তল মন্ত্রী মাতৃর সন্তানে তোমার অন্তর উমেশ সবাই স্নান করছে। হ্যাঁ, আমরা 2 ভাই কাছে থেকে ভালোবাসা উমেশ সাগরে যে আমরা স্নান করছি মা। ওই হতভাগা দূর থেকে বঞ্চিত হয়ে আছে, সে ফিরে এলে
তোমার উদার করা অন্তরে ভালোবাসা দিয়ে তুমি তাকে কাছে টেনে নিও মা, তুমি তাকে কাছে টেনে নিও। দেখছো, এই দেখছো মানসী, সব গাছেই ফল হয়, কিন্তু সব ফল তো সুমিষ্ট হয় না গো। তাই তো কৌশিককে আমি বড় বেশি মানি। এমন ছেলের মা হতে পেরে আমার নারী জীবন যে আজ ধন্য। আমাদের হাসি মাত্র, আমাদের হাসি ফোটানোর জন্য তুই যে সারাদিন ওই কারখানায় কত পরিশ্রম করিস বাবা, এটাই তো আমার কাছে অনেক 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 পাওনা রে বাবা, অনেক পাওনা। তাই এর জন্য আমি তোর কাছে আর কিছু চাই না বাবা, আমি কিছু চাই না, কিছুই না। আমার জন্য তোমরা বেটাই ভাবছো মা, আমি যে বড় ওরে কৌশিক, এই সংসারের হাত তো আমাকে ধরতে হবে। তোদের বড়ই কোমল কুন্তল সংসারে হাত ওরে। ধরবে, তখন যে আমাকে এত আর কাজ করতে হবে না মা। না রে না, এই যত সহজ ভাবে তুই জীবনের অঙ্ককে মিলাতে চাইছিস রে বাবা, তত সহজে মিলবে না। এই সংসার অঙ্গমঞ্চে এমনই একটা কঠিন জায়গা, সেখানে কল্পনার কোনো মূল্যই নেই। বাস্তবে শুধু বড় হয়ে দেখা দেয় রে, দেখা দেয়। এটাই হচ্ছে আমার জীবনের চরম অভিজ্ঞতা রে। ওই জোয়ারের জল নেমে গেছে, জেগে আছে শুধু সুন্দর পালু চল। সেখানে জমা হয়ে আছি শুধু রাশি রাশি কান্না। বাবা, ওসব পুরনো কথা তুমি আর মনে রেখো না গো। তাই কি পারি মানসী, মানুষের জীবনে যেমন অস্তিত্ব আছে, তেমনি একটা অতীত আছে। সেই অতীতকে যে আমি কোনোদিন ভুলতে পারি না মানসী, কোনোদিন ভুলতে পারি না। তার বাড়িতে তোল উৎসব হতো, একটা কুকুরও কোনোদিন অমুক্ত অবস্থায় ফিরে যায়নি। চার ছেলেকেই আজকে কারখানায় হাড় ভাঙা অমানসিক পরিশ্রম করতে হচ্ছে। এ যে আমার কতখানি যন্ত্রণা আমি বলে বোঝাতে পারবো না মানসী, আমি বলে। আমি এক ঝলক আলো উপহার দিতে পারিনি, আমার অক্ষমতার জন্যে আমি রাতের বেলায় টুকটুক করে ওই মুখ লুকিয়ে কাঁদি। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো। মানুষের সততা আর বিশ্বাসঘাতকতায় আমাকে সর্বশান্ত করেনি গো। তোমাদের জীবনে ভরিয়ে দিয়েছে এই দুর্বিষহ অন্ধকারে, অন্ধকারাগারে। তবু আমি বেঁচে আছি গো। আমাকে যে বেঁচে থাকতে হবে,
আমাকে যে বেঁচে থাকতে হবে গো। বাবা বাবা মা, বাবা শরীরটা ভালো নেই, আমি ডাক্তারবাবুকে পাঠিয়ে দিচ্ছি, তুমি কোমরকে দিয়ে ওষুধটা নিয়ে এসো। ঠিক। আয় 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 কমল, কমল। হে কি, তুই মুখ ভাগ করে আছিস কেন ভাই? বল বল, কি হয়েছে বল, চুপ করে আছিস কেন বল। ওদের সঙ্গে বোঝাপড়া করে আমি শেষ সিদ্ধান্তে এসে পৌঁছেছি। কি সেই সিদ্ধান্ত ভাই? আমি আর পড়াশোনা করবো না। কমল! কমল! আমি যে অনেক মনের মধ্যে একটা স্বপ্নে, আমি স্বপ্ন পালন করে চলেছি রে ভাই। তুই এমএ পাস করবি, ভালো সরকারি চাকরি করবি। তুমি বুঝতে পারছো না দাদা, এই সংসারে যে অবস্থা, তাতে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই নয় দাদা। তোর পাগল কোথাকার, পড়াশোনা বিলাসিতা হতে যাবে কেন? পড়াশোনা তো জ্ঞান অর্জন করার জন্য। তাছাড়া তোকে যে মাথা উঁচু করে বাঁচতে হবে, আমি এই নীরব দর্শকের মতো না, না তা হতে পারে না। তোমার কারখানা একটা চাকরি দেখে দাও। শুনছো মা, শুনছো? কমলের কথাগুলো শুনছো? আমার কারখানা সে কাজে কাজ করবে। কমল তো ঠিকই বলেছে বাবা। তুই আর কত কত একা পরিশ্রম করবি বল বাবা, বল। তাই বলো ওই কারখানায়? না 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 না, আমার ভাই শ্রমিকের কাজ করবে না। শ্রমিকের কষ্ট যে কমল সহ্য করতে পারবে না মা। তুমি যদি পারো, আর আমি কেন পারবো না দাদা? আর আমাকে তো পারতেই হবে, তুমি অমত করো না দাদা। মাথা খারাপ করেছে রে ভাই। বাবার অনেক সাথ ছিল আমাকে এমএ বরাবর, কিন্তু বিয়ে পাস করার পর আমার যা লেখাপড়া হলো না রে বাবা, সেই সাহায্য তোকে পূর্ণ করতে হবে রে। এমএ পাস তোকে করতেই হবে। বল মা, মা কমলকে তুমি একটু বুঝিয়ে বলো মা। আমি আর কি বলবো রে বাবা, আমি আর কি বলবো? মানুষের পরিশ্রমে একটা সীমা আছে। আমাদের জন্য তুই যা করেছিস বাবা, খুব কম ছেলে তা করে বাবা, খুব কম ছেলে তা করে। তাই আর আমি তোদের কাছে কিছু চাই না বাবা, আমি কিছুই চাই না, কিছুই না, কিছুই না। আশ্চর্য, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। তুমি বুঝতে চাইছো না দাদা, আমি বড় হয়েছি, আর আমার তো একটা কর্তব্য বলে আছে। হ্যাঁ আছে, তবে এমএ পাস করার পর, তার আগে নয়। এখন ওই আজে বাজে চিন্তা ছেড়ে দিয়েই তুই মন দিয়ে সে পড়াশোনা চালিয়ে যাবি। মনে রাখিস, এটা তো দাদার আদেশ। আমি জানি আমার কষ্ট তুই সহ্য করতে পারছিস না রে, কিন্তু তুই যে পড়াশোনা বন্ধ করে দিলে, তার চেয়ে অনেক বেশি আমি কষ্ট পাবো রে ভাই। না না, হ্যাঁ সাত সামনে তুই এইভাবে ব্যর্থ করে দিস রে ভাই, তাহলে যাবে শুধু দুঃখ পাবো না, একটা পরাজয় গ্লাইলে আমাকে গুড়ে গুড়ে নিঃশ্বাস করে দেবে। সে যে আমি সইতে দাদা! পারবো না রে ভাই, সে যে আমি সইতে পারবো দাদা, না, সইতে দাদা আমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে চাই, অথচ আমি চাই দাদার ভার লাঘব করতে। না না, দাদার অবাধ্য হতে আমি পারবো না, কোনোদিনই না, কোনোদিনই না। বললে কথা দোষ হবে, কারো অবাধ্য হওয়াটাও ঠিক নয়। আপনি চলে এলাম বাবাজি, এই ডাইনে বায়ে কোনো দিকে না গিয়ে এই সাত সকালে তোমাদের বাড়িতে চলে এলাম। সে তো দেখতেই পাচ্ছি, বাবাকে ডেকে দেবো। না 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 না, তার কোনো দরকার হবে না। তোমার দাদা দুঃখ পাবে বাবাজি। দুঃখ পাবে? বললে কথা দোষ হবে। তোমাকে বলতে বারণ করেছে কি না? কি বলতে বারণ করেছে? একান্তই যখন তুমি শুনতে চাইছো বাবাজি, তখন আমি বলেই ফেলি। আপনি বলুন জ্যাঠামশাই, আপনি বলুন। আমার কাছে তোমার দাদা 500 টাকা ধার নিয়েছিল, এই 2 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত একটা পয়সা উপর হাত করলো না।
সে কি দাদা আর আপনার কাছে টাকা ধার নিয়েছে? বললে কথা দোষ হবে। নেহাত ভদ্রলোকের ছেলে বলে আমি শুধু হাতে টাকাটা দিয়েছি। তুমি বলো বাবাজি, আরে আসলটা না হোক সুদটা তো আমাকে মাসে মাসে দিতে হবে। ঠিক আছে দাদা, হলে আমি বলে দেবো। তোমার দাদা এখন কোথায়? অফিসে বেরিয়ে গেছে। আরে কানার ছেলের নাম হচ্ছে পদ্মলোচন। তোমার দাদা পকেটে কলম নিয়ে গেতে ভুলে যায়নি তো? তার মানে আমি তো জানি ওই বড় বড় অফিসাররা অফিসেই বসে কাজ করে। আর এই বললে কথা দোষ হবে। আর তোমার দাদা তো কারখানায় লোহা। এটা বোঝাই। হাত হাত করছো কেন বাবাজি? আমি তো সত্যি কথাটাই বলেছি। হ্যাঁ, আপনি সত্যের পূজারী। আপনার মনে সত্যনিষ্ঠ মানুষ যদি তাহলে থাকতো, তাহলে শেষটা স্বর্গে পরিণত হতো। বাবাজি আমাকে খুবই শ্রদ্ধা করছে বলে মনে হচ্ছে। বললে কথা দোষ হবে। এই অঞ্চলে সবাই আমাকে শ্রদ্ধা করে। ওটা করবে ভাই কি? ওই মানুষকে ফাঁকি দেওয়া কৌশলটা আপনি বেশ ভালোভাবে রপ্ত করেছেন। তাই দারিদ্রতার সুযোগ নিয়ে মানুষকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে মানুষের চোখের জল আপনার কাছে মূল্যহীন। আর এখানে মহাপুরুষকে শ্রদ্ধা কেউ না করে থাকতে পারে? বললে কথা দোষ হবে। এইটাই তো আমার পেশা বাবাজি। ওই আমার গুরুদেব আমাকে বলেছেন এই ব্যবসার কাজে জাল জুয়ার চুরি করলে কোনো মতে পাপ হয় না। আপনার গুরুদেব কি বলে যাননি? আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, আর তিনি তার ভাগ নেবে না। বললে কথা দোষ হবে। আমার গুরুদেব ছিলেন সে দেবতা গো দেবতা। সেই দেবতার মন্ত্র শিষ্য হয়ে আপনি নিজেকে দেবতার পরিচয় দেবেন না। তাতে মানুষ আপনার ক্ষমা করলে দেবতা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কথা কি জানো বাবাজি? এই যুগে যার অর্থ আছে সেই তো দেবতা। হ্যাঁ, সেই দেবতা মানুষের পুজো পায় না, পায় ঘৃণা থুৎকার। তুমি স্বভাবটা এবার বদলান। ওই মানুষের ভালো করতে না পারলে ক্ষতি করবেন না, তাতে আপনার ভালোই হবে। তোমার কথা আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে বাবাজি। হ্যাঁ, তবে আমি তোমাকে যে কথা বলতে এসেছিলাম, তুমি নাকি পড়াশোনায় খুবই ভালো। আমার মেয়েকে তুমি পড়াবে বাবাজি? আমার সময় নেই। সে কি? আরে এখনকার ছেলেরা তো মেয়েদের পড়াবার জন্য হ্যাঁ করে বসে আছে। আর 5 জনের পর্যায়ে আমাকে ফেলবেন না। পদ্ম পাকে জন্মায় ঠিকই, কিন্তু তাই বলে তার শরীরে আবর্জনায় বিলিয়ে যায় না। বললে কথা দোষ হবে। আমার মেয়ে ভারী সুন্দর পায়েস রান্না করতে পারে বাবাজি। তুমি যদি একবার খাও তার জীবনে কোনোদিন ভুলতে পারবে না বাবাজি। বেশ তো, আপনার মেয়ের রান্নার পায়েস আপনার গুরুদেবের নামে উৎসর্গ করবেন, তাতে আপনার খুশি হবে আর গুরুপতি শ্রদ্ধাও হবে, আর সেই সঙ্গে আপনার মেয়েও খুশি হবে। বললে কথা দোষ হবে, বললে কথা দোষ হবে। তুমি পুরুষ না অন্য কিছু? পুরুষ বলেই তো আপনার সাথে ঝুলি শূন্য রয়ে গেল। যার ঘুরে দেখুন আপনার সাথে ঝুলিকে পূর্ণ করতে এগিয়ে আসে কিনা। তবে খুব সাবধান, নিজের বুদ্ধিমত্তায় পরিচয় দিতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। হ্যাঁ, আপনি বিষয়ে মানুষ, তবু ওই সংসারের সত্যটা আপনাকে মনে করে দিচ্ছি। ওই অতি বড় বিশ্বাসে ঘরে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, সব কিছু পুড়ে ছাই। বললে কথা দোষ হবে। ব্যাটা একেবারে আমার বুদ্ধিটা ধরে ফেলেছে। একবার ব্যাটাকে ফাঁসাতে পারলে
আমার মেয়েটাকে আমি ব্যাটার গলায় ঝুলিয়ে দিতে পারতাম। আরে দূর দূর, এই 50,000 টাকা খরচ করে আমার মেয়ের বিয়ে আমি দেব না। আরে মেয়েটাও হয়েছে তেমনি, বললে কথা দোষ হবে। ওই হতছাড়ি কারোর সঙ্গে হাত ধরে বেরিয়ে যেতে পারে না। বাপের ঘাড়ে এখনো পর্যন্ত বসে খাচ্ছে। কপাল, সবই আমার পুরা কপাল গো, সবই আমার পুরা কপাল। আশ্চর্য আশ্চর্য, মানুষটাকে আমি আজও বুঝতে পারলাম না। সত্যি সত্যি কৌশিক আমাকে ভীষণ ভালোবাসে। আমিও যে তাকে ভীষণ ভালোবাসি। তাকে ঘিরে যে আমার অনেক অনেক স্বপ্ন। আচ্ছা, সে যদি আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমার সমস্ত স্বপ্ন যে মিথ্যে হয়ে যাবে। সে যদি আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমার জীবনটা যে ভেঙে করে টুকরো টুকরো হয়ে যাবে। ওই তো কারখানার টিফিনের শব্দ হলো। এবার এবার নিশ্চয়ই কৌশিক বাইরে আসবে। আমি আজ তাকে জিজ্ঞাসা করব, কেন কেন কৌশিক আমাকে এইভাবে। দাঁড়াও দাঁড়াও কৌশিক, এ কি তুমি এখানে? কারখানার একজন একনিষ্ঠ কর্মীর সঙ্গে দেখা করতে গেলে আমাকে তো কারখানার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে নাকি? এই কারখানা মালিক কিন্তু তোমার বাবা। আমার বাবা, কিন্তু আমার বাবার মেয়ের সঙ্গে প্রেম করলে তোমার জাত যাবে, তাই না কৌশিক? না মানে কি হলো কৌশিক, কি হলো? তুমি যে এত ভীরু, তুমি এত দুর্বল, তুমি এত কাপুরুষ। হ্যাঁ হ্যাঁ কৌশিক, তুমি জানো না আমি তোমাকে কলেজ লাইফ থেকে ভালোবাসি। কৌশিক, শোনো না, তুমিও তো একদিন আমাকে ভালোবাসতে কৌশিক, কিন্তু আমার বাবার কারখানার চাকরিটা নেওয়ার পর থেকে তুমি যেন আমাকে এড়িয়ে যেতে চাও। বলো না কৌশিক, বলো না, আমি কি ভুল করেছি কৌশিক? আমি তোমার কি ক্ষতি করেছি কৌশিক? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কৌশিক, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। বলো কৌশিক, বলো। চাইলে যখন সবকিছু পাওয়া যায় না, কৌশিক, তখন মিছে মিছে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ বলো করে আমি? কৌশিক, খারাপ সাজেই আমি তোমায় ভালোবাসি সত্যি, কৌশিক, কিন্তু সেই ভালোবাসা শেষ আমার অজান্তেই আমার মনের মধ্যে যে গুমড়ে গুমড়ে কাঁদছে। কৌশিক, আমি যে বড় অসহায় করবে। না কৌশিক, তুমি বলো না কৌশিক। আমার এই জীবনের পৃষ্ঠায় তোমার নাম স্বর্ণ করে লেখা থাকবে কৌশিক, তুমি বিয়ে করে করবি। তুমি একটু ধনী লোককে বিয়ে করে না আমি সুখী হও, তাতে সবচেয়ে সুখী হব আমি। বলো না, ও কথা বলো না কৌশিক, ও কথা বলো না। জীবনের ঐশ্বর্য ধনটা বড় সুখ নয়, সব থেকে বড় সুখ হলো মনের সুখ। কৌশিক, করবি আমি যে তোমাকে ভালোবেসেছি, তুমি পুরুষ আমি নারী, এটাই হলো আমার জীবনের সব থেকে বড় পরিচয়। এর বাইরের পরিচয়টাকে রাখতে তুমি যদি বাঁচতে চাও তাতে ক্ষতিটা কিন্তু আমাদের নিজেদেরই হবে কৌশিক। না করবি না কৌশিক, তুমি আমাকে ভুল বুঝো না করবি। বুঝে দেখো, প্রকৃতিক অমোঘ বেদনেই অনেক ফুলই তো ফোটে, কিন্তু সব ফুল কি তোমার ভালোবাসা পায়? পায় না করবি, পায় না। তবু যে ফুল ফোটে আমার প্রকৃতিক অমোঘ বিধানেই তারা ধীরে ধীরে মাটির বুকে ঝরে পড়ে, তাতে সংসার সমাজ এই পৃথিবী কারো যে কোনো ক্ষতি হয় না করবি। কৌশিক, তোমার ব্যথা, তোমার বুকের অভিমান আমি সবকিছু বুঝতে পারি কৌশিক, কিন্তু এটাও তুমি জেনে রাখো, আমি তোমার পায়ে লুটিয়ে পড়ে আমার নারী জীবনটাকে আমি সার্থক করে দেব। আমি তোমার ভালোবাসা দিয়ে করবিকে তুমি বাঁচিয়ে রাখবে কৌশিক। আমি আর কিচ্ছু চাই না কৌশিক, কৌশিক বিশ্বাস করে তোমাকে আমি কিচ্ছু চাই না। ভুল করো না করবি, আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার জীবনটাকে অভিশপ্ত করে তুলো না।
না, আমি ভুল করিনি, কৌশিক, আমি ভুল করিনি। কৌশিক, কৌশিক, আমি যদি তোমাকে ভালোবাসি, তুমি হলে আমার ইহকাল, তুমি হলে আমার পরকাল, তাই তো সারা জীবন এমনি করি আমি তোমাকে জড়িয়ে ধরি, তোমার বুকে মাথা রেখে আমি যেন সারা জীবন বলতে পারি, তুমি আমার জীবন সাথী। হ্যাঁ কৌশিক, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী। সারা জীবন এই মন তোমার প্রেমেতে আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন আরো যে কাছে পেতে, দু চোখ ভরিয়া তোমায় দেখি তবু তো সাথে দেখি না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, লা 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 বলো, তুমি আমাকে ভালোবাসবে না, বলো না, তুমি আমাকে ভালোবাসবে না, বলো না, বলো না, বলো না। আমি সেই আস্থা করে পড়ে থাকবো, তুমি অনাবেল আনন্দেই বাদে দাঁড়িয়ে হাসবে না। আমি তাই দেখে যে খুশি হব করবি না। আমি তাই দেখে যে খুশি হব। কৌশিক চলে গেল, চলে গেল, তবে কি আমার সারাটা জীবন আমি কৌশিকের জন্য আমার জীবনটা বহন করে বেড়াবো, আমি যে নিজেকে কৌশিকের মাঝে হারিয়ে ফেলেছি, আজকে আমার ফেরার কোনো পথ নেই। একই আমি তো আছি। আচ্ছা তুমি কি বলো তো করবি, কি এই দুপুর হতে তুমি এতটা পথ পাইয়ে হেঁটে নেই, আমাকে তো তুমি বলতে পারতে আমি গাড়ি নিতাম। থাক, তার কোনো প্রয়োজন নেই, যত সব। এটা তোমার ঠিক হয়নি করবি। কি শিল্পীপতি রাজেন্দ্র চৌধুরী মেয়ে তুমি, তোমাদের এই কারখানায় কত শ্রমিক কাজ করে, গায়ে হাত দেবেন না। তোমাকে এই অবস্থায় দেখলে তারা কি ভাববে বলো এই তো? চুপ করুন তো আপনি, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, যত সব। তাহলে তো একটা স্ট্যাটাস আছে, কি? সেটা তোমাকে মেনে চলতেই হবে। ও, যাদের গাড়ি আছে বাড়ি আছে তারা মানুষ, আর যাদের গাড়ি বাড়ি কিছু নেই তারা বুঝি মানুষ নয়? ব্যাস! তাদের ঠিক মানুষ বলে মনে হয় না। তাহলে তো আপনিও মানুষ নন। তার মানে মানে আপনি আমার বাবার বন্ধু পুত্র, আপনি আমাদের কারখানার দায়িত্বে আছেন, কিন্তু আপনার তো নিজস্ব কোনো গাড়ি বাড়ি বলে কিছু নেই। সেই জন্যই তো তোমাকে আমার খুব ভালো লাগে করবি। অতি বড় সত্যি কথা, তুমি এমন সুন্দর ভাবে তোমার সেই কথা আমি প্রশংসা করি। চলো সামনে এই পার্কটা একটু বেরিয়ে আসি। প্রদীপ বাবু, রাত করতো কেন ডার্লিং? আমার সঙ্গে বেড়াতে যাওয়া আমার তো কোনো আপত্তি থাকা উচিত নয়। দু
দুদিন পরে তুমি হবে থাক, দুদিন পরে কি হবে সেটা দুদিন পরেই ভাবা যাবে। তুমি আমাকে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই, অধিকারের সীমা পার করে যে বারবার ছুটে আসে অপমানিত হয়, সে শুধু আমার কাছে মূর্খ নয়, সে হলো আমার বিচারে মহামূর্খ। এমনি করে কে বুঝবে, কে মূর্খ, কে চালাক, তার বিচার করবে কে? তোমার অপমানের যোগ্য জবাব আমি দেব করবি। সেদিন শুধু তোমার গাড়ি বাড়ি নিয়ে আমি তৃপ্তি পাবো না, ওই রাগন্তরের চৌধুরীর সব কিছু আমি ছিনিয়ে নেব। মুখে আমার মধু, অন্তরে আমার প্রবীর, আর সেই বিষ একবার উগ্রম করলে তোমরা যন্ত্রণায় ছটফট ছটফট করে মরবে। ওই রাজেন্দ্র চৌধুরী সর্বশান্ত করতে এক মুখ যন্ত্রণা নেই, সে শেষ হয়ে যাক, তবে জানবে সে হারানো যন্ত্রণা কতখানি ভয়ঙ্কর। তুমি এই কথা বলছো রাজত? বলতে তো অনেক কিছু চাইছে, আমার প্রতি আপনার বিশ্বাস। তোমার উপর আমি বিশ্বাস রেখেছি বলেই তো তোমাকে আমার সহকারী বলে নিযুক্ত করেছি। আপনার অশেষ করুন স্যার। এবার বলো রজত, তোমার কতখানি সহজতা আমি পাবো? এরা কার্যক্ষেত্রে প্রমাণ পাবেন স্যার। আপনার হাত পা গুটিয়ে বসে থাকবেন না, সময়ে সব ব্যবহার করুন। ওই রাজেন্দ্র চৌধুরীর আপনার বিশ্বাস ভাঙতেই হবে। হ্যাঁ, রাজেন্দ্র চৌধুরী আমার প্রতি অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমি তার সর্বস্ব লুট করবো। এমনকি তার ওই কর্মী দেবীকে আয়ত্ত আনতেই আপনাকে বেড পেতে হবে স্যার। সে তখন কৌশিক আঙুলের টানে হাবুডুবু খাচ্ছে। নে ভাই, তুমি নিশ্চয় আমার সঙ্গে রহস্য করছো রজত। সে আমার ভাবে স্ত্রী, জানো আমি তোমাকে। আমি বড্ড আমার উপর রাগ করছেন স্যার। আমি শুধু সত্য কথাটাই বলেছি। এই তো একটু আগেই ওই কৌশিক সঙ্গে এইখানের সঙ্গে দেখা করার জন্য এইখানে এসেছিল। তাই বুঝি বিরহ প্রেমিকা বুকে নিয়ে বিরহ বেজালায় অস্থির হয়ে উঠেছে। তুমি আমার অনেক উপকার করলে রজত। একদিন আমার বুকে যে আগুন আমার বুকে দীপ দীপ করে জ্বলছিল, সেই আগুন আমার বুকে দাও 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 করে জ্বলবে। স্বেচ্ছায় রাজি না হলে আমি তাকে রকমপথে আপনাকে এগিয়ে যেতে হবে স্যার। অজয়, আমার জীবনের চরম অভিজ্ঞতায় এই সত্যটাও আবিষ্কার করেছিলেন স্যার। আমার জীবনে প্রচন্ড একটা কাল বৈশাখী ঝড় উঠেছে। সেই ঝড়ে মুখ থুবড়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এখন আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, কারণ আর একটা ঝড় আমাকে দেখতে হবে। সেই ঝড়ে কোটিপতি রাজেন্দ্র চৌধুরীকে পথের ধুলোয় পরিণত করতে হবে। তুমি ওই প্রতারণা বঞ্চনা ছলনার আশ্রয় নেই, ওই সৌভাগ্য সন্ন্যাসী করে যে উঠেছিল তাকে সেখান থেকে পথে ধুলো টেনে না পর্যন্ত
আমি শান্তি পাবো না স্যার, আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। তুমি কার? মানুষের ভেতরে বাসস্থান করো বলে তোমার বড় গর্ব। তোমাকে আমি জলাঞ্জলি দিলাম। শয়তানের শিরা শয়তান হয়ে উঠবো আমি। হাত দিতে পাশা খেলাই খেলাই, আমাকে তো জিততেই হবে। জানি জানি তুমি কাঁদবে, কিন্তু আমি যে নিরুপায়। তুমি না থাকলে আমি দ্রৌপদীর বস্ত্রণ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্রণ আমাকে করতেই হবে। বারবার একই কথা শুনতে ভালো লাগে না, জানো কি? তোকে তো আমি বলেছি প্রদীপের মতো ছেলে হয় না, তাকে বিশ্বাস করা যায়, তার প্রতি আস্থা রাখা যায়। চিনতে পারোনি কর্তা, তুমি তাকে চিনতে পারোনি। ভদ্রতার মুখোশ পরেছে। চুপ কর, ছোট মুখে বড় কথা শোভা পায় না। মানুষ নিয়ে আমার কারবার, তাই মানুষ চিনতে আমার কখনো ভুল হয় না। তবু আমি বলছি, কোথাও বোধহয় একটা মস্ত বড় ফুল হয়ে গেছে, আর সেই ফুলটা একদিন বড় হয়ে দেখা দেবে। তখন আর সংশোধনের কোনো উপায় থাকবে না কর্তা বাবু। তার জন্য তোকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে আমি চাই না করতাম। জৈবন কাল থেকে এই বাড়িতে আমি কাজ করছি, অনেক ঘটনার নীরব সাক্ষী আমি। তোমার কাজের আমি ভালো মন্দ বিচার আমি করিনি। ওই মা হারা ছেলেটা দুটোকে মানুষ করতে হবে, এটাই ছিল আমার একমাত্র ধ্যান জ্ঞান। ওই ওদের মুখের দিকে চেয়ে নিজের কথা ভাববার সময় আমি পাইনি। আজ যদি একটা অঘটন ঘটে যায়, ওই দাদা বাবুকে দিদিমণিকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, তখন যে আমার দুঃখের আর সীমা থাকবে না কর্তা বাবু। তুই বৃথায় চিন্তা করছিস, জানো কি? আমার ছেলে মেয়ে কোনোদিন রাস্তায় দাঁড়াবে না। আমার কঠোর পরিশ্রম আর বুদ্ধির ফলে যে অর্থ আমি সঞ্চয় করেছি, তা কোনো মুহূর্তে কর্পূর হয়ে উড়ে যাবে না। কর্তা বাবু, বড় ভয় হয় কর্তা বাবু। ভয়? কিসের ভয়? আর কেউ না জানলেও আমি তো জানি। মানুষকে তুমি কিভাবে ফাঁকি দিয়েছো, তাদের চোখের জলে কারণ হয়ে দাঁড়িয়েছো। তাদের চোখের জল ব্যর্থ যাবে না, ও তাদের অভিশাপ নেমে আসবে। Shut up! এই বাড়ির পুরনো চাকর বলে তোর কথাগুলো আমি নিস্তব্ধে হজম করেছি। অন্য কেউ হলে আমি এতক্ষণ কর্তা, তোকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে সংযত হয়ে কথা বলবি। আর দ্বিতীয়বার যদি এই কথা উচ্চারণ করিস, শত শত বিদ্রোহ কণ্ঠ যেমন আমি স্তব্ধ করে দিয়েছি, তোকেও আমি পরপারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পরপারে পাঠিয়ে দেবো। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি তোমাকে আপনি আমাকে ছেলের মতো ভালোবাসেন ঠিকই, কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি মাঝখান থেকে আমাকে কেউ যদি অপমান করে, আমাকে অবিশ্বাসী সাজাতে চাই, হেও করতে চাই, না না কাকা বাবু, আমি ভদ্রলোকের ছেলে। মিথ্যা অপবর্ষরা মাথায় নিয়ে আমি থাকতে পারবো না কাকা বাবু।
কে কি বলেছে তোমাকে? কার এত বড় বুকের পাটা যে তোমাকে? আপনি উচিত তো হবেন না কাকা বাবু, হাজার হোক আমি তো বাইরের মানুষ। না, তুমি আমার আপনজন, অতি বড় আপনজন। তাহলে শুনুন, আপনাকে দেবো বলে ব্যালেন্সে 10,000 টাকা আমি আমার ঘরে টেবিলের মধ্যে রেখেছিলাম, অথচ সেই টাকা আমি খুঁজে পাচ্ছি না। সে কি, টাকাগুলো ঘর থেকে গেল কোথায়? আপনি হয়তো আমাকেই সন্দেহ করবেন কাকা বাবু, তাই আমি বলছিলাম। না না, তোমার মতো নির্লভ ছেলে আমার কত সন্দেহ নেই, কিন্তু আসল চোরকে তো খুঁজে বের করতে হবে। তার মুখের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে তাকে আমি শাস্তি দেব, কঠিন ভয়ঙ্কর শাস্তি। আমিও তাই চাই কাকা বাবু, তবে আমার মনে হয় বলো, তোমার কার সন্দেহ হয়? আমার অপরাধ নেবেন না কাকা বাবু, এইবারে চাকর চালিয়ে আমি মোটেই বিশ্বাস করি না। আপনার অনেক আছে, ওদের নুন আনতে পান্ত ফুরয়, তাই হয়তো লোকের বশবর্তী হয়ে। চুপ করো। নিজেকে দিয়ে সকলকে বিচার করো না। ভাগ্য তো সে মানুষ চা করে কাজ করলেও তাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, কোনো কিছু প্রত্যাশা না করে নিজেকে বিলিয়ে দেয়, তবু কাউকে ঠকাবার জন্য নয়। দেখছেন 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 কাকা বাবু, আপনার সামনে দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করছে। জানো কি, কর্তা বাবু, তুই এখন এখান থেকে যা। যাচ্ছি, তবু তোমাকে বলে রাখছি কর্তা, এই ভদ্রলোকে ছেলেকে তুমি সাবধান করে দিও। চাকর বলে কটূক্তি কথা জানো না বলে। দাঁড়াও, আমার সন্দেহটা তোমাকেই হচ্ছে। কি বলছো প্রদীপ? একটা প্রবাদ বাক্য আছে, চোরের মায়ের বড় গলা, ওকে আমার সন্দেহ হচ্ছে। আমি ওকে সাজ করতে চাই কাকা বাবু। দেখো দেখো, ভালো করে দেখো। এই তো কাকা বাবু, হ্যাঁ নাম্বারগুলো পরপর ঠিকই আছে। ঈশ্বরকে অসীম ধন্যবাদ কাকা বাবু। আর একটু দেরি হলে টাকাগুলো বাইরে পাচার করে দিত। জানো কি, কর্তা বাবু, তুমি বিশ্বাস করো কর্তা বাবু, আমি যে চোর নই, আমি চুরি করিনি, আমি যে চুরি করতে আমি পারি না। তাহলে টাকাগুলো এলো কোথা থেকে তোর পকেটে? জানি না, আমি যে কিছুই জানি না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি। চুপ কর। কোনো কৈফিয়ত দিয়ে আমাকে তুই সন্তুষ্ট করতে পারবি না। ঠিকই তো, চোর যখন হাতে নাতে ধরা পড়েছে। তুমি থামো সাধু পুরুষ, কি বলবো তোমাকে। আজ আমি অনেক নিচে, তুমি তুমি যে অনেক উপরে, নইলে তোমার এই ষড়যন্ত্র চাল এত বড় মিথ্যে অপবাদের বোঝা ধর্মের সইবে না। ধর্মের বলি তোর মুখে শোভা পায় না। কর্তা বাবু, আমি তোকে বিশ্বাস করতাম, আর তুই কি না, মাথায় আমার রক্ত টকবক টকবক করছে। ইচ্ছে করছে চাবুক এনে তোর পিঠে সবা সব বসিয়ে দি। কারণ ওই শঙ্কর মাছের চাবুকটা এনে আমার পিঠে মারো, আমার দেহের থেকে রক্ত ঝরবে, আমি যন্ত্রণায় ছটপট ছটপট করব, তবু আমি চিৎকার করে বলবো আমি চোর নই, আমি চুরি করিনি।
তোর কাছে টাকা পাওয়া যাওয়ার পরেও তোকে আমাকে বিশ্বাস করতে হবে? বাবু এত জলজান্ত প্রমাণ। আমি তোমাকে কেমন করে বোঝাবো? আমি যে মূর্খ চাকর, ওই লেখাপড়া পাবো দেবো তোর বুদ্ধি আমার নেই করতে বাবু। নাহলে আমি অনেক দিন আগে চুরি করে পালিয়ে যেতাম। তোমাদের বোঝা বলতে আমি এই বাড়িতে থাকতাম না করতাম বাবু। আমি আমি চোর নই, আমি চুরি করিনি। আমি তোমার পায়ে মাথা ঠুকে পড়বো। বাছার জানকি, না 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 আচ্ছা বাবু, আমি এক্ষুনি থানায় ফোন করে জানিয়ে দিচ্ছি কাকা বাবু, বেটাকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই ঠিক হবে। না না, পুলিশকে সংবাদ দিয়ে কোনো লাভ নেই। তুমি বরং ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আমি চলে যাব। 30 বছরে এই সংসারটাকে আমি বুকে করে আগলে ধরে রেখেছি। আজ এই উপযুক্ত শাস্তি আমি পেয়েছি, আর যে আমার কোনো দুঃখ নেই। জানো কি, লতি ঘাটটা খেয়ে যাদের জন্ম, তাদের তো লতি ঝাঁটা খেয়ে বেঁচে থাকতে হবে কর্তা বাবু। চুপ কর। ছোট লোকের মুখে আবার বড় লোকের কথা। জানি ওই বড় বড় কথা বলে একচিটা ওই ভদ্রলোকদেরই আছে। আমাদের মতন গরিব মানুষদের কথা বলা পাপ। সেই পাপে আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে। তবে আমিও বলে রাখছি, ন্যায় ধর্ম বলে সত্য বলে কিছু থাকে। আজ যখন আমাকে এইভাবে কাঁদতে হচ্ছে, একদিন তোমাকেও কাঁদতে হবে। সেই যদি মিথ্যা হয়, জানবো চন্দ্র সত্য, মিথ্যে সব মিথ্যে। বাঁচবো মরবো যুদ্ধ করব, বাঁচবো মরবো যুদ্ধ করব, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনার নয়, মানুষ তো খেলনার নয়। বাঁচবো মরবো যুদ্ধ করব, ও বাঁচবো মরবো যুদ্ধ করব, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনার নয়, মানুষ তো খেলনার নয়, মানুষ তো খেলনার নয়, মানুষ তো খেলনার নয়। যাক, বাপ বিদায় হলো। আপনি নিশ্চিন্ত থাকুন কাকা বাবু, কাজের উপযুক্ত লোক আমি জোগাড় করে দেব। কাজ সে কাজে জয়েন করবে। এই জানেন তো, এই পৃথিবীতে কারো শূন্যস্থান থাকে না। ও একটা সামান্য চাকর। সব সময় একটা দুশ্চিন্তা আমাকে তাড়া করে বেড়াতো। সেই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত পেলাম। ভাইজি ভাই, হ্যাঁ, আপনাকে একটা শুভ সংবাদ দেওয়া হয়নি কাকা বাবু। শুভ সংবাদ? আমাদের নতুন প্রোডাকশনের মাল বিদেশে বাজারে খুব নাম করেছে। কাপড় কোম্পানি খুশিয়ে আরো 50 টনের মাল অর্ডার করেছে। তোমার জন্য এটা সম্ভব হয়েছে প্রদীপ। হ্যাঁ, এটাই আমি খুশি।
আপনার স্নেহধন্য হতে পেরেছি, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে কাকা বাবু? আপনার এই অনুপ্রেরণায় আমাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। দুর্বার গতিতে আমি এগিয়ে যাব, আমার গতি কেউ সেবাদ করতে পারবে না, কেউ না, কেউ না। বড়বীর স্বামী ভাগ্য খুব ভালো, তাই এমন কর্মবীর আদর্শবান ছেলেকে সে স্বামী রূপে পাবে। মানুষ যা চাই তা পায় না, আর যা পায় তা চাই না। মানব, তুমি হ্যাঁ বাবা, আমি বিলেত থেকে চলে এলাম। তোমার তো পড়াশোনা এখন শেষ হয়নি। আমি শেষ করতে পারলাম না। সাগর পাড়ে ইংল্যান্ডের পরিবেশকে আমি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারলাম না। কি বলছো তুমি? দেখ, সেখানে চলছে তীব্র প্রতিযোগিতা। মানুষ বিবেক চালিত না হয়ে যন্ত্র চালিত হয়ে পড়েছে। সেহ মায়া মমতা উৎস অনুমতিগুলো যেন লোপ করে গেছে। তাই আমি পারলাম না বিদেশের মাটিতে বসে আমার জীবনের মূল্যবান সকল নষ্ট করতে। তুমি একটা অপদার্থ। তাকে বলো অপদার্থ? বলো তো বাবা, আমার মধ্যে তুমি কোন অবাধ্য দেখলে যার জন্য তুমি আমাকে আখ্যায় দূষিত করলে? তোমাকে মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা পাঠিয়েছি, আর তুমি সেই টাকায় মানুষ না হয়ে অমানুষ তৈরি হয়েছি। তাই এমনি অসংখ্য অমানুষের বেশি প্রয়োজন বাবা, যারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, অপরের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করবে। মানব, মানবের কথাই বলেছে বাবা। তোমার নিশ্চয় মনে আছে, আমাদের এই কারখানায় কাজ করতে গিয়ে একজনের শ্রমিকের হাত কাটা গেছিল। তুমি তাকে সাহায্য করো, প্রতিশ্রুতি দিও, তাকে একটা পয়সা করে সাহায্য করো। মানব, তাই তোমার পাঠানোর টাকা জজ সামান্য খরচ করে বাকি টাকাটা ওই শ্রমিকের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা গোটা পরিবারকে আমি মৃত্যু হাতে বাঁচিয়েছি। কাজটা তুমি মোটেই ভালো করনি। এইভাবে অর্থের অপব্যয় করা আমি বরদাস্ত করব না। বাবা, ভাবা আবেগকে প্রশ্রয় দিলে পথের ভিক্ষুক হওয়া যায়, জীবনে তা প্রতিষ্ঠিত হওয়া যায় না। আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না বাবা। কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবে, সেটা তো আমি কিছুতেই মেনে নেব না। মানব, মানবের কথাই বলেছে, অন্যায় সে যেমন করবে না, অন্যায় সে তিনি পরিচয় দেবে না। তাই তো অনেকক্ষণ হয়ে গেল, গরমই হয়েছে, কলেজ গেছে। জানুকে কাকা গেল কোথায়? আমার আগমনে সেই তো সব থেকে বড় খুশি হতো। সে নেই, আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, একটা চোরকে বাড়িতে তো প্রশ্রয় দেওয়া যায় না। চোর? জানুকি কাকা চুরি করেছে? তবে আর বলছি কি, ছোট লোকদের বিশ্বাস করলে ঠকতে হয়। বিশ্বাসের মূল্য ওরা দেয় না, আর দিতেও পারে না। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, ওদের সঙ্গে মেলামেশা করে নিজের সর্বনাশ ডেকে এনো না। ভুলে যেও না, কাঁচ যতই দামি হোক, সে কাঁচ, সে কাঞ্চন নয়। না না, আমি বিশ্বাস করি না। জানুকি কাকার মতন মানুষ কখনো চুরি করতে পারে না। এর মধ্যে নিশ্চয় কোনো তাহলে পরবে এই চিঠিতে যা জানিয়েছিল, তাহলে সবই সত্য। ও, আমাকে অনেক গভীর জলে প্রবেশ করে সত্যের মুখ তুলে আনতে হবে, আনতেই হবে। এই আমাদের বাড়ির ইটটা। দীর্ঘ 8 বছর পর আমি ফিরে এলাম। এতদিন তুমি তো জানো এই কাজ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর এই কাজের জন্য এই বাড়ির সঙ্গে এতদিন কোনো সম্পর্কই আমি রাখতে পারিনি। আমার না কেমন যেন ভয় ভয় করছে জানো তো। ভয় কেন?
বাবা মার অনুমতি না নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। 2 বছর হলেও আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখানে তো সকলেই আমাদেরকে। ওসব তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি। আর শোনো, আমার কাজের ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে তুমি কোনো কথাই বলবে না। কি মনে থাকবে তো? থাকবে। আশ্চর্য, এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেন কেমন বদলে গেছো। না না মানে ভুলে যেও না, এই কুন্তল গাঙ্গুলির স্ত্রী তুমি। অবশ্য আমি দয়া না করলে তোমাকে ওই সেট শান্তা বোঝাদের রক্ষিতা হয়ে থাকতে হতো। কি বলছো তুমি এসব? এই সোজা সহজ কথাটা তুমি বুঝতে পারলে না? তোমার দাদা ঋণমুক্ত হওয়ার জন্যে তোমাকে বিক্রি করে দিতে চাইছিল, আর ওই সেট শান্তা বোঝার তোমাকে কিনে নিয়ে। বলো না, বলো না, আমাকে আর এসব কথা তুমি বলো না, বলো না। মুখের জল মুছে ফেলো। আমি ওসব পছন্দ করি না, ওসব সস্তা সেন্টিমেন্টকে আমি ঘৃণা করি। স্বামী, তোমার কতখানি দুঃখ সেটা আমি জানতে চাই না। তুমি শুধু এই কথাটা জেনে রেখো, আমার প্রতিটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি আর আমার কথার কোনোদিনও অবাধ্য হলে ওই মাসে মুখে হাসি সাজিয়ে আসো। আপনার কাকে খুঁজছে? আমাকে তুমি চিনতে পারলে না মা? ও কুন্তল। এই তো ঠিক চিনেছো। থাক 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 বাবা থাক। হ্যাঁ রে, কতদিন তুই পরে বাড়ি এলি বাবা? আমাদের কথা বুঝে তোর মনে পড়লো বাবা? মনে সবসময় ছিল মা। এই বাড়ি থেকে যাওয়ার দিন প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারি তবেই আমার মুখ তোমাদেরকে দেখাবো। কুন্তল, আমার কথা আমি রেখেছি মা। আর তোমরা কোনোদিনও বলতে পারবে না আমি তোমাদের অযোগ্য সন্তান। মা, তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না মা। তোমাদের বৌমা মা, আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? এই বিয়েটা হঠাৎ হয়ে গেল বলতে পারবে। একজন গরিবের মেয়েকে উদ্ধার করে আমি কি অন্যায় করেছি? না 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 না, তুই খুব ভালো করেছিস বাবা, তুই খুব ভালো করেছিস। তোমরা খুশি হয়েছো তো মা? আমি খুব খুশি হয়েছি। বাহ, খুব সুন্দর দেখতে। তোর বাবা জানতে পারলি না? তোর বাবাও ভীষণ খুশি হবে, খুব খুশি হবে। কই কই শুনছো? এই দেখো, আরে বাড়িতে বৌমা এসেছে, বৌমা। আরে এসেছে মানসী, আমাদের খোঁজ নিতেই। আরে কুন্তলের বৌমা এসেছে। আরে কুন্তল এসেছে? হ্যাঁ। ভালো আছো বাবা? হ্যাঁ রে, আমি ভালো আছি রে। আমার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, আমি যে সুখে আছি রে বাবা, আমি যে ভালো আছি। আমার উপর রাগ করো না বাবা। না না, এই রাগ করবো কেন নেই? আমারই তো ভুল হয়েছিল রে বাবা। আমার বোঝা উচিত ছিল সন্তান বড় হলে তার শাসন করা সাজে না। এই, ও ওসব কথা এখন ছাড়ো তো। আরে কতদিন পরে বলো তো এই ছেলেটা আমাদের বাড়িতে এলো, আজ আমাদের কত আনন্দ, বলো তো কত আনন্দ। হ্যাঁ, আনন্দ করো, উৎসব করো মানুষই। এত বড় আনন্দ দিন আর হয়তো কোনোদিন পাবে না। এ নাও মা, সংসার খরচের জন্য এই টাকাগুলো তোমার কাছে রাখো। তোমার ইচ্ছে মতো তুমি খরচ করবে। এত টাকা? কি বলছো মা? আমি যে এখন অনেক টাকার মালিক, ইচ্ছে করলে তোমার ছেলে এই গোটা পৃথিবীটাই কিনতে পারে মানুষই। এ কুন্তল, আমি ঠিক বলেছি তোরে বাবা, তোর মা ঠিক বুঝতে পারেনি। হাজার হলো মেয়ে ছেলে তো, তুই একটু ভালো করে বুঝিয়ে দে বাবা। বাবা তোমার কথাগুলো বড় গায়ে লাগছে তাই না রে? কি করব বল, হাত মানুষটাই আমি ঘৃণ্য প্রকৃতি। তাই তো ভয় হয়। অনেক হারিয়ে অনেক পাওয়ার ব্যথা আমার কপালে বোধহয় সইবে না রে। তোমার না বেশি বাড়াবাড়ি। আরে মুখে যা আসে তাই তুমি বলে দাও। আজ আমার কলেজ থেকে ফিরতে দেরি হবে, দাদাকে চিন্তা করতে বারণ করো। কলেজে হীরক জয়ন্তী উৎসব আছে। তুই যা যা দাদা বৌদিকে প্রণাম কর।
আশ্চর্য, এই পোশাকে তুই কলেজে যা? কেন পোশাকটা তো খারাপ নয়। এই বাইরের জগৎ সম্পর্কে তোর কোনো অভিজ্ঞতাই নেই দেখছি। তার মানে শোন, আমি কালই তোর জন্য দু সেট ভালো পোশাকের অর্ডার দিয়ে দেবো। তার আর কোনো প্রয়োজন হবে না বেশ দা। আর পোশাকের কি যায় আছে? পোশাক তো বাইরের আবরণ মাত্র, মানুষের বিচারে তাই মনুষ্যত্বে। শুনলে মানসী, কোমলের কথাগুলো শুনলে? ব্যর্থ হয়নি, আবার শিক্ষা ব্যর্থ হয়নি বাবা। ওরে ওরে কোমল, তোর এই শ্রীমতী যেন চিরদিন বজায় থাকে রে বাবা। ওই অর্থের অহংকারে কোনোদিন যেন ভেসে না যায় রে। এসো বৌমা। হ্যাঁ, এই যাজো, তোমাকে বাড়ির ভিতরে নিয়ে যাও মানসী। মা যে আমার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। যাও যাও বৌমা, যাও। এসো মা, এসো আমার সাথে এসো, চলো। বাবা, তুমি আমি কিছুতেই ভাবতে পারছি না, তখন থেকে তুমি আমাকে ভালো কথা হয়তো বলতে পারিনি ঠিকই, কিন্তু আমি তো মন্দ কিছু বলিনি রে কুন্তল। তুমি বুঝতে পারছো না বাবা? বুঝতে আমি অনেক আগেই পেরেছি রে। আমার ছেলেকে আমি বুঝতে পারবো না তাই কখনো হয় বল? একটা সত্য কথা বলবি কুন্তল? বলো, কি জানতে চাও? ওই আলাদুনে আশ্চর্য প্রদীপের সন্ধান তো তুই পাচ্ছিস, তাহলে এত টাকা? লেখাপড়া শিখে টাকায় রোজগার করা যায়। তোমাদের এতদিনের ধারণা যে মিথ্যে, সেটা আমি প্রমাণ করব। কুন্তল, কুন্তল গাঙ্গুলি মাথা উঁচু করেই বাঁচবে, কারো কাছে সে কোনোদিনও মাথা নত করবে না, এই আমি বলে রাখলাম। এ কি হলো? আমি এতদিন যে আশঙ্কা করতাম তাই তাই আমার বাস্তবে ঘটে গেল। অথচ এ তো আমি চাইনি। কি করব বাবা? আমি এখন কি করব বাবা। ওরে কমল, তুই বলতে পারিস নেই। সংসার উদ্যানে স্বপ্নময় ফুল হলো শিশু। আমি সেই শিশুর মনেই পবিত্রতার বীজ চপন করেছিলাম, আর সেই বড় হয়েই বীজ গাছে পরিণত হয়েই দমে তার ডালপালা বিস্তার করতে চাইছে রে বাবা। আবার আমার এতদিনের সব সাধনা এই গলা টিপে খুন করতে চাইছে রে। আমার রক্তে মাংসে সন্তানের কাছে আমাকে পরাজয় স্বীকার করতে হবে রে কমল। না বাবা, না, তুমি পরাজয় স্বীকার করবে না। আমি আছি, দাদা আছে, আমরা পবিত্র তোর বাড়ি সিঞ্চন করে আবার স্বপ্নের বৃক্ষের সুন্দর ফুল ফুটিয়ে তুলবো বাবা। পারবি না রে, পারবি না। ওই চকিটের সং শুনেই সে ফুল যে ঝরে যাবে। আমার অনেক গাছার সাজানো বাগান শুকিয়ে মরুভূমি হয়ে যাবে রে। তুমি অধৈর্য হয়ে না বাবা। হে একটা শক্তি চাপা দিতে গিয়ে অনেক মিথ্যের আশ্রয় ওরে নিতে কমল। হয়। ওই মিথ্যের কয়েকখানা সত্যি বন্দী হয়ে অনেকের জন্য কাঁদে, কমল, কিন্তু তার মৃত্যু হয় না, আর হতে পারে না বাবা। ওরে ওরে কমল, সত্যের উজ্জ্বল আলো শেখায়, যুগ যুগ মানুষকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। সত্যের সেই গৌরবের কাছে মিথ্যের অস্তিত্ব ধ্বংস হতেই হবে।
মিথ্যের অস্তিত্ব ধ্বংস হতে হবে বাবা, হতে হবে, হতে হবে। বুঝবে না, কেউ আমাকে বুঝবে না। আমার এই ছোট্ট বুকটার মধ্যে কত বড় ব্যথার সমুদ্র লুকিয়ে আছে, কেউ তা বুঝবে না গো। ওই সন্তানের গৌরবে যেমন মুখখানা আনন্দে ভরে ওঠে, তেমনি অধম প্রথমেই হতভাগা সন্তানের পিতার মুখখানা ভেঙে ছারখার হয়ে যায়। এই যে কত বড় যন্ত্রণা, কাউকে বলে বোঝানো যাবে না। পাগল মা মিছে কেন কাঁদিস জীব নদীর তীরে মনরে, মিছে কেন কাঁদিস জীব নদীর তীরে, মিছে কেন কাঁদিস জীব নদীর তীরে। পাগল মা যে ভেলা গিয়েছে ভেসে, পাগল মা যে ভেলা গিয়েছে ভেসে, ফিরবে নয়া সে যে এসে মনের শান্তি দিতে পারে, মনের শান্তি দিতে পারে যে একজন রে। মিছে কেন কাঁদিস জীবন নদীর তীরে বনরে, মিছে কেন কাঁদিস জীবন নদীর তীরে। যে ভেলা আছে ভেসে, যে ভেলা আছে ভেসে, আসবে না আর ফিরে। আপন মনে ডাক নাই রে ওপর বালাকে মনরে, আপন জনে ডাক নাই রে ওপর বালাকে মনরে, আপন মনে ডাক নাই রে ওপর বালাকে। পাগল মা এইভাবে আর ভেঙে পড়ো না ভাই। সবসময় সবসময় ওই সর্বশক্তিমান ঈশ্বরকে ডেকে ডেকে বলো, সেই সেই তোমাকে শান্তির পথ বলে দেবে ভাই, সেই তোমাকে শান্তির পথ বলে দেবে, সেই তোমাকে শান্তির পথ বলে দেবে, সেই তোমাকে শান্তির পথ। সারা জীবন তুমি আমাকে কাঁদিয়েছো ঈশ্বর,
আমি তো তোমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করিনি ঠাকুর। আর তুমি কত কাঁদাবে বলো, বলো নিষ্ঠুর। আর কত চোখের জল ফেললে তুমি সুখী হবে? আমি তোমার চোখের জলে বন্যা বই দেবো। তুমি তুমি শুধু আমাকে একটু শান্তির ভিক্ষা দাও ঠাকুর, একটু শান্তি ভিক্ষা দাও, একটু শান্তি ভিক্ষা দাও। আমি এতক্ষণ বাইরে তোমার জন্য অপেক্ষা করছিলাম মলয়। পথে কোনো অসুবিধা হয়নি তো? না বস, তাছাড়া কলকাতা থেকে হাতিমগড় এমন কিছু দূরত্ব নয়। জায়গাটা তোমার কেমন লাগছে মলয়? খুব ভালো বস। আপনি কি ভাবছেন এখান থেকে কারবার করবেন? কেন, তোমার কোনো আপত্তি আছে? না না, আমার আপনি তো থাকবে কেন? তুমি কি বলবে সেটা আমি জানি। শোনো মলয়, ওই ড্রিমল্যান্ড হোটেল থেকেই আমাদের কাজ চলবে। তুমি শুধু মাঝে মাঝে এখানে এসে আমার গোপন নির্দেশ তুমি নিয়ে যাবে। আপনি আমাকে দলের মধ্যে তোমাকেই আমি বেশি বিশ্বাস করি। এই 2 মাসের মধ্যে এমন অনেক কাজ তুমি করেছো যা সত্যি প্রশংসার দাবি রাখে। তুমি জীবনে- ছাড়া এত বড় কাজ কেউ আর করতে পারতো না। জীবনকে বাজি রেখে আমি এই মরণ খেলায় মেতে উঠেছি বস। জীবন বলতে নেই আমার। জীবন সূর্য যখন অস্তমিত হয়ে গেছে তখন আমার এই জীবনের প্রতি কোনো মায়া নেই। মলয়, তুমি মানুষের মতোই আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ধার করা আলোই নয়, আমার নিজস্ব আলোয় আলোকিত হয়ে আমি ভেবেছিলাম আমার জীবনে সেই আলো এক ফুৎকারে নিভিয়ে দিয়েছে এক রহস্যময় নারী। তাকে যে আমি চিনতে পারিনি বস। আমার অন্তর উজাড় করা ভালোবাসাকে সে আমার বুকে তুলে দিয়েছে বিচ্ছেদের আঘাত, রাশি রাশি আঘাত। কে সেই নারী? আমার জীবনে খেয়াঘাট থেকে সে অন্য খেয়াঘাটে চলে গেছে। আমি তাকে নিয়ে নির্বাদার স্বপ্ন দেখেছিলাম। তুমি পুরুষ, এভাবে অধৈর্য হওয়া তোমার সাজে না মলয়। কিছু স্বপ্ন কিছু কল্পনা নিয়ে তো মানুষ বেঁচে থাকে, নইলে মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আমার আশা আকাঙ্ক্ষা নেই। আমার স্বপ্ন সব কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আমার আশার নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। জীবনের খেয়াঘাটে রাশি রাশি ফুল মুঠো মুঠো ভুল হয়ে আমাকে ব্যর্থতার সাগরে একটা সামান্য নারীর জন্যে তোমার এই দৌনতা মোটেই স্বভাব হয় না মলয়। লেখাপড়া জানা শিক্ষিত ছেলে হয়ে তুমি বলবেন না, ওই শিক্ষিত কথাটা আমায় বলবেন না। ওই শিক্ষিত কথাটা শুনলে পরে আমার সব কিছু যেন কেমন গোলমাল হয়ে যায়। আমি যে কিছুতে স্থির থাকতে পারি না। আমার মানুষত্ব যেন চিৎকার করে বলে, এ আমি কোথায়, কোন কুলে এসে ভিড়লাম। মলয়, আমার অধপতনের জন্য দায়ী হচ্ছে সেই নারী। আমি গরিব বলে সে আমার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করেছে। আমি প্রতিশোধ চাই, আমি চরম প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ চাই। এটাই হবে পুরুষের উপযুক্ত কাজ। আর তার জন্য তোমাকে এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। এসো, তুমি আমার সঙ্গে এসো। চলো, জীবনের দীর্ঘ পথ অতিক্রম করেও আমি সেই লক্ষ্যস্থানে পৌঁছাবই, আর পৌঁছাতে আমাকে হবে, পৌঁছাতে হবে। একেবারে কর করে 500 টাকার নোট আমার হাতের মুঠোয় চলে এসেছে। আরে আসবে না, আর ছেলে দেখতে হবে তো। আরে চক্রবর্তীর সুযোগ্য পুত্র এই অসরাজ চক্রবর্তীর এই বুদ্ধির সঙ্গে এটোটা
এত সহজ নয়। বললে কথা দোষ হবে, বললে কথা দোষ হবে। মানুষকে ফাঁকি দেওয়ার কৌশলটা আমি বেশ ভালোই অর্জন করেছি। আজ দিন যাই মোট তুমি হতভাগা বলে এটা কি হচ্ছে শুনে? কিছুই তো হয়নি কর্তা। তাহলে তুই ওইভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ভেবেছিস আমি কিছু বুঝি না, তাই না? কি বলে কি বলে সবাই? বল কি বলে? না না, এখন একদম আসবে না কর্তা আমার সামনে। ওই বাবা সূর্য দেবে প্রণাম করে নি। এ বাবা সূর্য দে, আজকের দিনটা যেন আমার ভালো ভালোই কাটে। ভেলু এবার এবার বলো কর্তা। বাবা সূর্য দেবে প্রণাম করে দর্শন করে নিয়েছি। আর তোমার মুখ দেখলে আমার আর কোনো ক্ষতি হবে কি বললি হারামজাদা? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোর মনে আর তুই কি না? গ্রামের সব লোকই তো বলা করলে করে তোমার সকালে উঠে তোমার ঘুম দেখলে কি না ভালো হবে না। ওই ৮ বেটাদের একেবারে ভালো হবে না। আমার মতো সরল প্রাণধারী মানুষের প্রাণের আঘাত দিয়ে ও বেটারা কোনো দিনই সুখে হতে পারবে না। বাজ পড়বে, কর 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 করে বাজ পড়বে। ওই সব নিন্দক মানুষের মাথায় বাজ পড়বে। বললে কথা দোষ হবে। ওই বেটারা আমাকে মোটে সহ্য করতে পারে না। আমার এই বারন্ত দেখে বেটাদের বুক একেবারে চট্টর 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 করে উঠছে। তুই বল ভেলু, আমি কি ওদের কোনো ক্ষতি করেছি? না কারো পাকা ধান আমি ময়ে দিয়ে দিয়েছি? ওদের ঘরের মেয়েদের আমি হাত ধরে এইভাবে টেনে নিয়ে এসেছি। হাসছিস যে বড়? তোমার কথা শুনে তো কর্তা এই রোগীর মুখে রোগ ব্যক্ত হয়েছে। তার মানে তুমি যাই না বলো না কর্তা, এই বয়সে তোমার মেয়ে ছিলেন নিশাটাই কান্ন। আমি তো ভালোভাবে জানি এই মেয়ে ছেলে দেখলে তোমার জীবে টস টস করে জল পড়ে। বললে কথা দোষ হবে, বললে কথা দোষ হবে। ওরে এটা আমার দোষ নয় রে ভেলু, আমার দোষ নয়। বয়স আমার হয়েছে ঠিকই, কিন্তু আমার মনের বয়সটা যে কাঁচায় রয়ে আছে। আর থাকবেই বা না কেন? ও নিয়ে তো আমাকে বেশি দিন ঘর সংসার করতে হয়নি রে ভেলু। বিয়ের 7 বছরের মধ্যে মাত্র 2 দিনের জ্বরে বোট আমার একেবারে ভেঙে গেল। সেই থেকে বুকটা আমার একেবারে ভেলু। তাই বলে মেয়ের বয়সের মেয়েদের দৃষ্টি দেওয়া মোটেই শোভা খায় না। তুই থাম তো। মেয়ে ছেলে সে মেয়ে ছেলে, তার আবার বয়সের কি আছে রে ভেলু? মেয়েটা আমার ঘরে বসে আছে বলে এখনো পর্যন্ত আমি অপেক্ষা করে আছি। নইলে অনেক দিন আগে আমি বিয়ের পিড়িতে বসতাম। বললে কথা দোষ হবে। ওই হতছাড়িকে একবার বিদায় করতে পারবে? আমি বিয়ে করে বউ এনে এই গ্রামের
লোকের মুখে আমি ঝাওয়া ঘষে দিতাম। এগুলো বালিকত্তা কেন রে ভেলু? এই যুগের মেয়েরা যার তার গলায় মালা দেবে। কেন? আমি কি পাত্র হিসাব খারাপ নাকি রে ভেলু? পুরো মেয়ে তো আমার পানে চোখ তুলে তাকালোই না, একমাত্র ওই তরলায় একটু দয়া দেখাইছিল, সেটাও আমার কপালে সইল না। ভেলু তরলা যে আমাকে সে হারাম দিদি আমাকে ছেড়ে হোমগার্ডের হাত ধরে পালিয়ে গেছে। বলিস কি রে? আরে এই কথাটা মনে পড়লে বুকটা আমার মোচড় দিও। বলিস না ভেলু, তোমার বলিস না। আমার বুকটা কেমন জানো টন 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 করে উঠছে রে ভেলু। জানিস ভেলু, আমার একটা ঘর আলো করা বউ ছিল রে। ওই ভগবান বেটা আমার বউটাকে আমার বুক থেকে জোর করে ছিনিয়ে নিল। কি করবে বলো কর্তা, এই কপাল মন্দ হলে এইরকমই হয়। তবে হ্যাঁ, এই অজয়টা আমাকে বলেছে, এই রে আজই তো অজয়টা আমাকে দেখা করার লেগে বলেছে। দাও দাও কর্তা, তাড়াতাড়ি আমাকে 2 টাকা দাও। টাকা নিয়ে তুই এখন কি করবি? আরে এই অজয়টাকে গিয়ে প্রণামি দিতে হবে না? অজয়? সে আবার কে রে ভেলু? এ কি তো কর্তা, এই নতুন গায়ে অজয় মিত্রকে তুমি চেনো না? অমন প্রেমিক পুরুষ এ ভূভারতে একটাও মিলবে না। বলিস কি রে? মাত্র 30 বছর বয়সে এই 44.5টা মেয়ের সাথে প্রেম করেছে। বলিস কি রে ভেলু? বলিস কি রে? আরে একটা দুটো নয়, একেবারে 44টা মেয়ের সঙ্গে প্রেম করেছে। আরে প্রেম করলো কি করে রে? তবে আর বলছে কি, ওই 44.5টা মেয়ের সাথে প্রেম হয়েছিল ঠিকই, কিন্তু একটার সঙ্গে আটকাটা হওয়ার পরে লাইনটা কেটে গেছে। আমাকে বলেছে কি করে মেয়েদের সঙ্গে প্রেম করতে হয়, চোখে চোখে কথা বলতে হয়, সব কিছু আমাকে ভালোভাবে ভেলু দিয়ে দেবে। তাই নাকি? হে হে হে, নে নে নে, দাঁড়া, তোর জন্য আমি 2 টাকা রেখেছিলাম, কোন পকেটে ভরেছি আমি বুঝতে পারছি না ভেলু রে। 500 টাকা নে, নে 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 তাহলে এখন আমি আসি কর্তা। বললে কথা দোষ হবে। এ ভেলু শোন 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 শোন, দেখ, যাচ্ছি একটা শুভ কাজে, অমনি আমায় দিলে পেছুটা ডেকে। বলো বলো, তোমার কি বলার আছে বলো। আরে বললে কথা দোষ হবে। তোর অজয় দাকে বলিস আমিও তার কাছে মাঝে মাঝে যাব। কর্তা, হ্যাঁ যাবে? যাব। 2 টাকা দিলে গুরু খুশি হয়ে তোমাকে সব কিছু ভালোভাবে শিখিয়ে দেবে। শিখিয়ে দেবে তো? হ্যাঁ দেবে কর্তা। তাহলে এখন আমি চলি কর্তা। ঠিক আছে, 500 টাকা যেন সব ভাগি না ভেলু। যাব, আরে আমি এক্ষুনি যাব। আরে ভেলু তো বড় রাস্তা ধরে নতুন গায়ের দিকে যাবে, আর আমি এই মাঠের রাস্তা দিয়ে ভেলুর আগে গিয়ে আমি পৌঁছাবো। বললে কথা দোষ হবে। এই ভেলুর আগে গিয়ে আমি প্রেমের সমুদ্রে গিয়ে বললে কথা দোষ হবে।